হ্যালো এভরিওয়ান, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। প্রথমেই যেটা আমাদের লেখা আছে সেটা নিয়ে কিছু বলি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন ফুড এসআই 2019 পার্ট 1 কোয়েশ্চেন নম্বর 51 টু 75 এটা নিয়ে একটুখানি বলে নিই। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যে ফুড এসআই সাব ইন্সপেক্টর অফ ফুডের যে পরীক্ষা নেয়, যা রিসেন্ট আবার হতে চলেছে 2024-এর মোটামুটিভাবে মার্চে, যদি না ইলেকশন বা ভোটের কোনো সমস্যা আসে, এই উপলক্ষেই এই কোয়েশ্চেনগুলো করানো। প্রিভিয়াস ইয়ার যেটা 2019-এ পরীক্ষা হয়েছিল, আমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে এর দুটো পার্ট থাকে ফুড এসআইতে। জিকে থাকে 50টা, জিকের কোশ্চেন থাকে 50টা এবং ম্যাথ ম্যাথ থাকে 50টা। এই ম্যাথের 2019 সালে যে অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল ম্যাথের, সেই 50টা কোশ্চেনের প্রথম 25টা কোশ্চেন নিয়ে আজকে এই ভিডিও। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে বা উপকারে আসবে। কমেন্ট সেকশনে যদি কারোর কোনো বিশেষ কিছু জিনিস দরকার হয় জানালে আমরা পরবর্তীকালে এটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। চলে যাচ্ছি আমি সরাসরি প্রথম অঙ্কে। কি ছিল দেখে নেব। আমি বাংলা ইংরাজি দুটোই নিয়েছি, যে কারণে পাশাপাশি একই কোশ্চেন দুবার লেখাটা দেখাচ্ছে। এই কোশ্চেনটার ক্ষেত্রে যেহেতু ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপার নেই, একই কোশ্চেন দুটো জায়গাতে দেখাচ্ছে। কি ছিল? 12, 16, 32, 68, 132। এটির পরবর্তী সংখ্যা কি হবে? এইগুলোকে আমরা নাম্বার সিরিজের মধ্যে ভাবতে পারি। নাম্বার সিরিজের মধ্যে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করাটা খুব জরুরি, কারণ রিজনিং বা ম্যাথ দুটোর ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। প্রতিটা পরীক্ষাতে আসে এবং প্র্যাকটিস না করলে হঠাৎ করে পরীক্ষার হলে বসে করতে পারাটা খুব কঠিন। যদিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই 5 সেকেন্ডে 2 সেকেন্ডে অনেক কিছু করিয়ে দেওয়া হয়, কিন্তু পরীক্ষার হলে বসে এটা করা খুবই ডিফিকাল্ট যদি প্র্যাকটিস না থাকে। তো ওই জন্য প্রত্যেককে বলবো রিগরাস প্র্যাকটিস করতে। চলে যাচ্ছি আমরা প্রথম অঙ্কে। প্রথম অঙ্কটা কি আছে আমি লিখে নিচ্ছি সংখ্যাগুলো: 12, 16, 32, 68, 132। এদের মধ্যে যদি আমরা মিলটা খুঁজে পাই তাহলেই আমরা পরবর্তীতে চলে যাব। তো 16কে আমরা লিখতে পারি, দেখে নাও। 16কে আমরা লিখতে পারি 12 প্লাস 2 ইন্টু 2, 2 দিয়ে 4, 12 আর 4 16। এখান থেকে পেয়ে যাবো আমরা 16। 32কে আমরা লিখছি 16 প্লাস 4 ইন্টু 4। 68কে আমরা লিখছি 32 প্লাস 6 ইন্টু 6। 132 এটাকে আমরা লিখতে পারি 68 প্লাস 8 ইন্টু 8। অর্থাৎ এইভাবে পুরো ক্যালকুলেশনগুলো চলছে। তাহলে আমরা এই ক্ষেত্রে পরের সংখ্যাটা কি হতে পারে? এখানে দেখো 2, 4, 6, 8, তাহলে পরেরটা কত আসবে? 10। তাহলে নেক্সট নাম্বার যেটা হবে সেটাকে আমরা কি লিখতে পারি? নেক্সট নাম্বার 132 প্লাস কি রকম হচ্ছিল? 12, আগেরটা থেকে 12 এসেছিল, এটা থেকে 16, এটা থেকে 32, এটা থেকে 68, তাহলে এখানে কত আসবে? 132 প্লাস ব্র্যাকেটে কত? 10 ইন্টু 10। অর্থাৎ 132 প্লাস 10 10 100 সমান 232 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 232 মানে অপশন বি। অপশন বি হবে এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। আচ্ছা, এটাতে শুরুতে বলে রাখি যে এই 12টাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, যে 12 এটা থেকে শুরু, এরপর থেকে যেহেতু এটা এটা এইভাবে করে দেখানো বুঝতে আমাদের সুবিধা হবে। এইভাবে করে দেখালে যে 12 থেকে শুরু হয়ে 132 পর্যন্ত কিভাবে গেছে। না, 12 থেকে এসছে 16, 16 থেকে এসছে 32, 32 থেকে 68, 68 থেকে 132। অর্থাৎ আগের সংখ্যা প্লাস দুটো সংখ্যার গুণফল। কার? 2 স্কোয়ার, পরেরটা 4 স্কোয়ার, তারপরটা 6 স্কোয়ার, তারপরটা 8 স্কোয়ার, তারপরটা 10 স্কোয়ার, এরকম ভাবে এসছে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কটা কি ছিল? ইংরাজি এবং বাংলা দুটোই দেওয়া রয়েছে, যাতে করে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়, কারো বুঝতে অসুবিধা না হয়। কি ছিল? বাংলাতে আমি বলছি বা ইংরেজিতেও বলতে পারি। সুরেশ borrowed rupees 800 at 6% and Naresh borrowed rupees 600 at 10%. After how much time they will have equal debts? অর্থাৎ সুরেশ 800 টাকা ধার করেছে 6% সুদে, নরেশ 600 টাকা ধার করেছে 16% সুদে। কত সময় পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? ঋণ পরিশোধের অর্থ যে আসল প্লাস সুদ দুটোর পরিমাণ সমান হবে। অত সময়টা জানতে চেয়েছি। ধরে নিচ্ছি এটা আমাদের টি বছর পর, টি ইয়ার্স, পর সমান হবে। আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আই অর্থাৎ ইন্টারেস্ট সমান পি আর টি বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, আর কি? রেট অর্থাৎ সুদের হার, টি হলো প্রাইম
অর্থাৎ সময়। এটা থেকে আমরা পাবো সুদের হার। আমাকে বলে দিয়েছে অঙ্কে যেটা দেওয়া আছে যে কতদিন পর সুদের হার না, উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। ঋণ পরিশোধ, এই যে ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। ঋণ পরিশোধের অর্থ হাউ মাচ টাইম দে উইল হ্যাভ ইকুয়াল ডেটস, অর্থাৎ এখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রেই সমান আসতে হবে। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো মিলিয়েই হবে আমার ঋণ পরিশোধ, সেটার পরিমাণটা সমান। তাহলে প্রথম ক্ষেত্রে যদি টি বছর আমার হয়, এই জিনিসটা আসবে। প্রিন্সিপাল ছিল 800 টাকা, আর এর যদি আমরা ইন্টারেস্ট বের করি কি হবে, পি আর আমার বলা আছে 6%, টিটা আমি ধরে নিয়েছি টি বছর বাই 100। এইটা সমান কি হবে, এটা সমান বলা আছে 600 প্লাস দ্বিতীয় পার্টটার সাথে সমান হবে 600 ইন্টু সুদের হার বলা আছে 10%, টি বছর বাই 100। এখান থেকে আমরা যতটুকু কাটাকুটি করা যায় আমরা করে নেব। এই 0 0, এই 0 0 কেটে গেল, এইখানে তো এই 0 0 সাথে এই 0 0 কেটে গেল, এইখানেতে আসছে 60t, এইখানে আসছে 48t। যদি আমরা দুটোকে একই দিকে নিয়ে আসি, এখানে আমরা লিখতে পারি, যদিও পরীক্ষার খাতে আমরা আরো ছোট করে লিখব, সমান 800 মাইনাস 600, অর্থাৎ টি সমান আমরা লিখতে পারি 200 বাই 60 থেকে 48 বিয়োগ করলে আসবে 12, অর্থাৎ এটা কাটাকুটি যদি আমরা করি 50/3 4 দিয়ে কাটলে 50/3কে যদি আমরা ভেঙে নিই কত আসবে, 16.2 এত বছর, 16.2 বছর, অর্থাৎ অপশন আসবে ডি। 16.2 বছর পর এদের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হবে সমান কত, অপশন ডি উইল বি দ্য কারেক্ট। হয়ে গেল আমাদের দ্বিতীয় অঙ্ক। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে আছে কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে অতিরিক্ত 5100 টাকা পাওয়া যেত। ওই অর্থের পরিমাণটা কত ছিল? এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। এক হচ্ছে সরল সুদে রাখা হয়েছে, সরল সুদ 3 বছরের জন্য 1%। সরল সুদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই জানা আছে, সরল সুদের ক্ষেত্রে কি শুধুমাত্র প্রিন্সিপালের উপরেই সুদটা ক্যালকুলেশন হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1% বেশি সুদে 3 বছরের জন্য, অর্থাৎ 1% বেশি সুদ যদি 3 বছরের জন্য হয় তাহলে আলটিমেট এফেক্টিভ সুদ হয়ে যাবে আমার 3%। 1% এক্সট্রা সুদ, 1% এক্সট্রা ইন্টারেস্ট কতদিনের জন্য, 3 বছর, অর্থাৎ সেটা হবে 3%। সেটার জন্য আমার কি পাওয়া যেত, 5100 টাকা এক্সট্রা। তাহলে এই ইন্টারেস্টের জন্যই 5100 টাকা এক্সট্রা পাওয়া যেত। এই ইন্টারেস্টটা কার উপর, প্রিন্সিপাল। তাহলে 1% সমান কত, এটাকে আমি 3 দিয়ে ভাগ করে নেব। 1% সমান বাই 3, অর্থাৎ 1700 টাকা। আমাকে বের করতে কি দিয়েছে, কি জানতে চাইছে হয়েছে, দি সাম। সাম হলো প্রিন্সিপাল, অর্থাৎ অলওয়েজ 100%। 1% সমান যদি 1700 হয়, 100% সমান কি হবে, জাস্ট 100 দিয়ে গুণ, 1700, তার সাথে দুটো শূন্য গুণ হবে, অর্থাৎ 1,70,000 টাকা। এটা হয়ে যাবে অর্থের পরিমাণ, অর্থাৎ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের 5 বছর পর মোট কত সরল সুদ পাওয়া যাবে। অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের যেটা 1 নম্বর অঙ্কেতেই মনে হয় আমরা করেছি যে পি আর টি বাই 100 সমান হলো আই, এটা আমার সরল সুদ। এখানে পি প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে, 8,930, সুদের হার বলা আছে আমার 8%, টাইম বলা আছে 5 বাই 100। এই একটা শূন্যর সাথে কেটে নিলাম, 5 2 2 এর সাথে 8 কাটলে আসবে 4, অর্থাৎ 8,9,3 ইন্টু 4, সেটা সমান আসছে 3,5,7,2, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এটা হবে মোট সরল সুদ 5 বছর পর। চলে যাচ্ছি পরের অঙ্কে। দুটি সংখ্যার লসাগু এবং সংখ্যা দুটির গসাগু বলা আছে, একটি 297 হলে অপর সংখ্যাটি কত। এটা আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। কি হয়, দুটো সংখ্যার ক্ষেত্রে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির
গুণফল। লসাগু কত? লসাগু কত অর্থাৎ আমাকে একটা সংখ্যা 297 বলা আছে, অপরটা কত? অর্থাৎ লসাগু বলা আছে 2, 3, 7, 6 ইন্টু 33 সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ একটা যদি 297 হয়, অপরটা হয়তো x। যদিও পরীক্ষার ক্ষেত্রে আমরা একবারে লিখে দেবো কি 2, 3, 7, 6 ইন্টু 33 বাই 2, 9, 7। এটাকে কাটাকুটি করলে কত আসবে? যদি এটাকে আমি 33 দিয়েই, আচ্ছা 11 দিয়ে কেটে নিলে 3, 11 দিয়ে কাটলে 2, 7, 3 দিয়ে কাটলে এটা আসবে 9। 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 9 দিয়ে 23, 76। এটাকে যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি, 9, 2, 6, 4 অর্থাৎ হচ্ছে 264। অপর সংখ্যাটা কত? 264। অপশন বি হলো এর কারেক্ট অ্যান্সার। কিছুই নেই, এরকম সোজা লসাগু ইন্টু গসাগু বাই সংখ্যা দুটির গুণফল আমরা করে নেব। লসাগু একটা সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যার মানটা দিয়ে ভাগ করে দেবো গুণফলকে, উত্তর চলে আসবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। 3 জন লোক কোনো কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই এক 18 দিনে করে। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং দেওয়া আছে যে ইংরেজিতেও একই ব্যাপার লেখা আছে, 3 men can do a piece of work in 18 days, 6 boys can do the same work in 18 days। অর্থাৎ 3 men কত দিনে করছে? 18 দিন। 6 boy কত দিনে করছে? 18 দিন। দুজনের ক্ষেত্রেই দিন সংখ্যাটা সমান। এর অর্থ দিন সংখ্যাটা সমানের অর্থ হলো যে 3 men সমান 6 boy। এটা থেকে কি পাওয়া যাবে? যদি দুই দিকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, 1 men সমান 2 boy, অর্থাৎ একটা লোক দুটো বালকের কাজ করছে। কি কোশ্চেন দেওয়া আছে? 4 জন লোক এবং 4 জন বালক। কোশ্চেনটা লিখে নিলাম, 4 জন লোক প্লাস 4 জন বালক অর্থাৎ বয়। আচ্ছা, এর জায়গায় লিখে নিতে পারি, এখান থেকে কি পেলাম? একটা লোক সমান 2 জন বালক, অর্থাৎ 4টি ম্যান সমান আমরা লিখতে পারি 8 জন, আর আমাদের 4 জন ছিল, অর্থাৎ টোটাল 12 জন বালক কাজটা কতদিনে করবে। এটা কিভাবে আমরা পাবো? যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে যে 6 জন বালক কাজটা করতে পারে 18 দিনে, জানতে চেয়েছে 12 জন বালক কি করবে, অর্থাৎ লোক সংখ্যাটা ডবল হয়ে গেছে, অর্থাৎ দিন সংখ্যাটা হয়ে যাবে অর্ধেক। লোক সংখ্যা এখানে লিখে দিচ্ছি, লোক সংখ্যা এটা, আর দিন সংখ্যা এটা হচ্ছে ব্যস্তানুপাত। এটা হচ্ছে ব্যস্তানুপাত, অর্থাৎ লোক সংখ্যা যদি বাড়ে আমাদের দিন সংখ্যা কম লাগবে, এবং দিন সংখ্যা যদি বাড়ে লোক সংখ্যা কম লাগবে। লোক বাড়লে দিন কম, দিন কমলে লোক বাড়বে। এরা ব্যস্তানুপাত, একটা বাড়লে অপরটা কমবে। ব্যস্তানুপাত অর্থাৎ এটা যদি আমরা ম্যান্ডেজ পার্সেন্ট ধরি, ব্যস্তানুপাত কি হবে? ডে। লোক সংখ্যা বাড়িয়ে দিলে দিন কম লাগবে, লোক সংখ্যা কমিয়ে দিলে দিন আমার বেশি লাগবে। এখান থেকে কি পেলাম? না 6 জন বালক 18 দিনে করে, এটা আমার দেওয়া আছে। 12 জন বালক কত দিনে করবে? 18 অর্ধেক নয়। কেন অর্ধেক করলাম? কারণ 6 এর ডবল, লোক সংখ্যা যদি ডবল হয়ে যায় দিন সংখ্যা হয়ে যাবে অর্ধেক। 9 দিন। অপশন 6, অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। চলে যাবো আমরা পরের অঙ্কে। 57 কি বলা আছে? এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। এ করতে পারে 4 দিনে, বি করতে পারে 12 দিনে। এ কোনো একটা কাজ করছে 4 দিনে, বি সেই কাজটাই করছে 12 দিনে। তো দুজনে মিলে একসঙ্গে কি কতদিনে করবে? খুবই সোজা একটা অঙ্ক। দুজনে একসঙ্গে করার যে ফর্মুলা, এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ এ যদি কোনো একটা দিনে কাজ করে, বি অন্য সংখ্যক দিনে কাজ করে বা একই সংখ্যক, দুজনে মিলে একসঙ্গে করলে তার ফর্মুলা হয় এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ 4 ইন্টু 12 বাই 4 প্লাস 12, উপরে 4 12 48, নিচে আসবে 16, অর্থাৎ 3 দিন। 3 দিন অপশন বি, এদের লাগবে 3 দিন। এ বি বাই এ প্লাস বি দুজনের ক্ষেত্রে যদি অ্যাড হয়। চলে যাবো আমরা পরের অঙ্কে। 58 ভালো অঙ্ক। এ আর বি বলা আছে যে 7 বছর পূর্বে এ আর বি এর অনুপাত ছিল 3:4। আমি এখানে লিখে রাখলাম এ বি। 7 বছর পূর্বে এদের অনুপাত ছিল 3:4। কতদিন পূর্বে? 7 ইয়ার্স। এই গ্যাপটা হচ্ছে 7 ইয়ার্স। আবার বলছে 9 বছর পরে হবে 7:8। বি এর বর্তমান বয়স কত? একটা জিনিস এখান থেকে দেওয়া আছে যে দেখা যাচ্ছে যে এই টোটাল গ্যাপটা হচ্ছে আমার 9 আর সাথে 16 বছর টোটাল গ্যাপ।
3 বেড়ে 7 হয়েছে, 4 বেড়ে 8 হয়েছে, অর্থাৎ এর গ্যাপটা কত? 4, এর গ্যাপটাও কত? 4। অর্থাৎ এই রেশিওতে 4 চেঞ্জ হয়েছে কত দিনের জন্য? 16 বছরের জন্য। 4 থেকে 8 হয়েছে, 4 রেশিও, অর্থাৎ 4 রেশিও সমানই হচ্ছে 16 বছর। 16টা কোথায় পেলাম? না 7 আর 9 16 বছর গ্যাপ। অর্থাৎ 1 রেশিও সমান হবে 16/4 অর্থাৎ 4 বছর। কি জানতে চেয়েছি? বি এর বর্তমান বয়স কত? আচ্ছা, এটা থেকে পেয়ে যাব 1 রেশিও সমান যদি 4 বছর হয়, 8 রেশিও সমান 8 4 32 বছর। এই 32 বছরটা কখন হবে? না এই এখনকার থেকে 9 বছর পর। অর্থাৎ ন এখন বয়সটা কত হবে? 32 মাইনাস 9 অর্থাৎ 23 বছর। আমরা এর আগেরটা ধরেও করতে পারতাম। সেটা হলো যে 4 4 এ কত? 16। এখান থেকে 1 রেশিও সমান যদি 4 বছর হয়, 4 রেশিও সমান 16 বছর। অর্থাৎ 7 বছর আগে ছিল 16, বর্তমানে হবে কত? 16 প্লাস 7 অর্থাৎ 23 বছর হবে বিয়ের বর্তমান বয়স। আশা করছি সবারই বোঝা গেছে একটা রেশিওর খুব ভালো অঙ্ক। রেশিওর অঙ্ক এইভাবে করলে অনেকটাই সুবিধা হয়। চলে যাবো আমরা পরের অঙ্কে। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। আমি এখানেতে সবগুলোকে লিখে ফেলছি। মাঝে রাখছি পুত্র, এইখানে দিলাম পিতা, আর এইখানে আছে মাতা। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স হবে 9। এরপর বলা আছে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 হলে মাতার বয়স হবে 8। 8 গুণ বলা আছে, 8 দিয়ে গুণ করে লিখলাম। পিতা ও মাতার যোগফল 51, অর্থাৎ পিতার আর মাতার আমাদের হচ্ছে 17, সেটা সমান বলা আছে 51। অর্থাৎ 1 ইকুয়াল টু হবে 51/17 অর্থাৎ 3। পুত্রের বয়স কত? 1 সমান আমরা পেয়ে গেছি 3, অর্থাৎ পুত্রের বয়স হয়ে যাবে 3 বছর। খুব সোজা একটা অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। এ যদি কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটি কত দিনে বা কত ঘন্টায় করবে? লিখে নিচ্ছি সংক্ষেপে আমরা। এ বি, বি যদি 100 একক সময় নেয়, এ নেবে 80, কারণ বলা আছে 20% লেস সময় নেয়। সরি, এখানে অঙ্কটা আমার বলাটা ভুল হলো, একটুখানি চেঞ্জ করে নিচ্ছি এটাকে। কি বলছে? এ বি এর তুলনায় 20% কম কাজ করে। কম কাজ করে, টাইম বলেনি, কাজ করার কথা বলেছে। অর্থাৎ বি যদি 100 একক কাজ করে, এ করবে 80 একক। তাহলে এইটা হচ্ছে কর্মদক্ষতা, এফিসিয়েন্সি। তাহলে প্রয়োজন, অর্থাৎ এদের রেশিও কত? 4 5। কর্মদক্ষতা রেশিও হচ্ছে 4:5। তাহলে প্রয়োজনীয় সময়, সময় আর কর্মদক্ষতা হচ্ছে ব্যস্তানুপাতিক। একটা কাজ করতে যার কর্মদক্ষতা বেশি তার কম সময় লাগবে, যার কর্মদক্ষতা কম তার বেশি সময় লাগবে, অর্থাৎ ব্যস্তানুপাত। প্রয়োজনীয় সময়ের অনুপাত কত হয়ে যাবে? ঠিক এর উল্টো। কর্মদক্ষতার অনুপাত ছিল 4:5, সেই জন্যই প্রয়োজনীয় সময়ের অনুপাত হয়ে যাবে 5:4। এরপর বলা আছে যে এ যদি কোনো একটা কাজ 7.5 ঘন্টায় শেষ করে, 7.5 ঘন্টার অর্থাৎ 7 পূর্ণ 1/2, একে আমরা লিখে নিচ্ছি 15/2। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি 15/2। এখান থেকে আমরা লিখে নিতে পারি যে এই 5 রেশিও সমান 15/2 ঘন্টা। আমাকে বের করতে হবে 4 রেশিও সমান কত। আমি 1 রেশিও সমান বের করে নিলাম কি 15/2, 5 দিয়ে ভাগ। আর 4 রেশিও সমান হলে কি হবে? এইখানে 4টা গুণ হয়ে যাবে, 5 3 2 2, অর্থাৎ 6 আওয়ার হয়ে যাবে 4 রেশিও সমান। অর্থাৎ এর সময় যদি 7.5 ঘন্টা লাগে, বি এর সময় লাগবে 6 ঘন্টা। অপশন বি হবে কারেক্ট। কি করলাম? এখানেতে কর্মদক্ষতার অনুপাতটা দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজনীয় সময়ের অনুপাত বের করে নিলাম। কর্মদক্ষতা এবং সময়, প্রয়োজনীয় সময়, কাজ করার জন্য প্রয়োজনীয় সময়, এরা হচ্ছে ব্যস্তানুপাতে থাকে, এই জন্য এটাকে আমরা ব্যস্তানুপাতের কনসেপ্টটা বের করে করলাম। চলে যাচ্ছি পরের অঙ্কে। একজন মুদি 2 টাকা 4 পয়সা অর্থাৎ 2.04 টাকা কেজি দরের গম এবং 2.88 টাকা কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজির দর 2.52 হবে? In what proportion must a grocer mix wheat at
rupees 2.04 per kg and rupees 2.88 per kg so as to make a mixture. মিক্সচার অ্যালিগেশনের একেবারে গোড়ার দিকের অঙ্ক। কি বলা আছে, 2.04 একটা, 2.88 আর একটা, দুটোকে মিশিয়ে যেটা আসবে সেটা হবে 2.52। কোনাকুনি আমাদের বিয়োগ করতে হয়। এই বিয়োগটা করলে আমাদের আসছে 0.36 আর এই বিয়োগটা করলে আসছে 0.48। এই দুটো যদি আমরা অনুপাত বের করি, প্রথমে দশমিকগুলোকে আমরা তুলে দেবো, তুলে দেওয়ার পরে 12 দিয়ে যদি কাটাকাটি করি, 12 3 36, 12 4 48, 3:4 এই অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট। 3:4 অনুপাতে মেশাতে হবে। যারা মিক্সার ইরিগেশন করেছে জানো এটা হচ্ছে মিক্সার ইরিগেশন একেবারে বেসিক বা প্রথম অঙ্ক। চলে যাচ্ছি পরের অঙ্কে। 300 টাকা এই সাম অফ রুপিস 300 ডিভাইডেড এবং পি কিউ অ্যান্ড আর। 300 টাকা পি কিউ আর এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ইন সাচ এ ওয়ে, এমনভাবে দ্যাট কিউ গেটস রুপিস 30 মোর দেন পি, অর্থাৎ কিউ কিউ পাচ্ছে বেশি। কার থেকে বেশি পাচ্ছে? পি এর থেকে। তো পি কম পেয়েছে, তাই পি এর সাথে 30 যোগ, পি এর থেকে 30 বেশি পাচ্ছে, অর্থাৎ পি প্লাস 30 সমান কিউ। অ্যান্ড আর গেটস রুপিস 60 মোর দেন কিউ, অর্থাৎ কিউ এর সাথে 60 যোগ। কিউ এর সাথে 60 যোগ হলে এটাকে আমরা লিখে দিতে পারি, কিউ এর ভ্যালুটা আবার যদি বসিয়ে দিই, পি প্লাস 30 প্লাস 60 অর্থাৎ পি প্লাস 90। কি বলেছে যে এদের অংশের অনুপাত কত হবে, আমাকে অনুপাতটা জানতে চেয়েছে। আমরা অনুপাতটা বের করব, কিরকম ভাবে বের করে নেব, তিনটে জিনিস, পি কিউ আর, তিনটে। আমার পি সমান কত, আচ্ছা পি কে আমি পি রাখলাম, পি প্লাস কিউ এর ভ্যালু কত, পি প্লাস 30, আর এর ভ্যালু কত, পি প্লাস 90। এই তিনটে যোগফল টোটাল টাকা কত, 300। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3p প্লাস 120 সমান 300, ইমপ্লাই করছে পি সমান, এখানে আমার আসছে 300 মাইনাস 120/3, 180/3 অর্থাৎ 60, পি এর মান হয়ে গেল 60। যখন আমরা অনুপাত বের করবো তাহলে পি এর মান লিখবো 60, কিউ সমান কত, পি প্লাস 30 অর্থাৎ 90, আর এর মান কত, পি প্লাস 90 অর্থাৎ 150। এই তিনটের অনুপাত আমরা বের করব। প্রথমে এই শূন্যগুলো কেটে দিলাম, পরেরটাতে 3 দিয়ে যাবে 2 3 5, অর্থাৎ এইটা হয়ে যাবে এদের মূলধনের অনুপাত বা অংশের অনুপাত। কি করলাম আমরা, যে কন্ডিশনটা দেওয়া রয়েছে যে কিউ সমান পি এর থেকে 30 বেশি, পি প্লাস 30, আর সমান কিউ প্লাস 60, আবার কিউ এর জায়গায় এখানেতে এই কিউ এর ভ্যালুটা বসালাম, এখানে আর সমান পেয়ে গেলাম পি প্লাস 90, এখানে পেয়েছিলাম কিউ সমান পি প্লাস 30, আর সমান পি প্লাস 90। এই তিনটের যোগফলই আমাদের বলা আছে 300 টাকা। সেখান থেকে আমরা পি এর ভ্যালুটা পেয়ে গেলাম 60, এই পি এর ভ্যালুটা তিনটে বসিয়ে দিলাম, 60, কিউ এর জায়গায় বসালাম পি প্লাস 30, 60 আর 30 90, আর এর জায়গায় বসালাম পি প্লাস 90 অর্থাৎ 60 আর 90 150, তিনটে অনুপাত করে দিলাম 2:3:5, অর্থাৎ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা পরের অঙ্কে। 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, অর্থাৎ একটা ডিমের ক্রয় মূল্য কত হবে, এগুলো খুবই ইজি অঙ্ক। 75/15 অর্থাৎ একটা ডিমের ক্রয় মূল্য 5 টাকা। আমাকে জানতে চাইছে 4 ডজন, 1 ডজন সমান 12টা, 4 ডজন সমান 4 × 12, একটা ডিমের দাম 5, অর্থাৎ তিনটের গুণফল যেটা আসবে 240 হবে এর কারেক্ট উত্তর। 240 টাকা হচ্ছে কারেক্ট উত্তর। চলে যাব আমরা পরের অঙ্কে। কি বলেছে, পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, অর্থাৎ পি সমান 3q, এই জায়গাটাই বোঝা, পি যা বিনিয়োগ করেছে সেটা কিউ এর 3 গুণ, অর্থাৎ কিউ এর সাথে 3 গুণ করলে আসবে পি। সিমিলারলি বলা আছে কিউ কত ইনভেস্ট করছে, 2/3 অ্যাজ মাচ আর ইনভেস্ট, তাহলে আর যতটা ইনভেস্ট করেছে তার
2/3 অংশ করছে কিউ, তার 2/3। অর্থাৎ যদি আমরা এই কিউ এর জায়গাতে এই এই রিলেশনটাকে কাজে লাগাই, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 3 ইন্টু এই কিউ এর ভ্যালুটাকে লিখে দিচ্ছি। কিউ এর ভ্যালু কত? 2/3 আর এই 3টা কেটে গেল, সমান চলে এলো 2r। অর্থাৎ এই পি সমান আমরা এখন বলে দিতে পারি পি সমান 2r, কিউ সমান 2/3r। তো পি কিউ আর এর মূলধনের অনুপাত কত? পি কিউ আর। এই পি এর ভ্যালুকে আমি লিখে দিচ্ছি 2r, কিউ কে লিখছি 2/3r, আর আর নিজে। এইরকম কেন করা হয়? এই তিনটেকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। পি কিউ আর এই তিনটেকে আমরা যে কোনো একটাতে, আমরা পি এতে কনভার্ট করতে পারতাম, কিউতে পারতাম, আর এতে পারতাম। পছন্দ মতো যে কোনো একটা জায়গায় কনভার্ট করে নিতে হবে রেশিও বের করার জন্য। এই আর আর কেটে নিলাম, নিচে 3 আছে, এটাকে কাটতে গেলে সবার সাথেই 3 গুণ 3, এটার রেশিও চিহ্ন 2/3 ইন্টু 3 ইজটু 3, অর্থাৎ 6, 3 3 কেটে গেলে এটা আসবে 2, এটা আসবে 3, 6:2:3। 6 ইজ অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, 6:2:3। চলে যাব আমরা পরের অঙ্ক। জগৎরাম একজন দুধ বিক্রেতা, কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। জগৎরাম এ মিল্ক সেলার হ্যাজ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক টু সেল। কিছুটা পরিমাণ দুধ আছে বিক্রির জন্য। ইন হোয়াট রেশিও হি শুড মিক্স ওয়াটার টু গেন 5% বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট কস্ট প্রাইস। অর্থাৎ কি, কস্ট প্রাইসে কেনা দামে বিক্রি করে 5% লাভ করতে চাইলে কত পরিমাণ জল মেশাতে হবে, কোন অনুপাতে? এই অঙ্কটা শুধুমাত্র বেসিক সেন্সের অঙ্ক, যে কোনো একটা জিনিস যদি আমি ধরে নিলাম যে 10 টাকা দিয়ে আমি 10 লিটার জিনিস কিনেছি, যদি কেনা দামেই বিক্রি করি তাহলে তো কোনো লাভ নেই। এটা হচ্ছে 10 লিটার, এটা হচ্ছে 10 টাকা। এখন যদি এই 10 লিটারেতে আমি 2 লিটার জল মেশালাম, 2 লিটার জল মেশালে এই টোটাল কোয়ান্টিটিটা কত হয়ে গেল? 12 লিটার। এখন আমি 10 লিটার 10 টাকায়, 10 টাকা দিয়ে কিনেছিলাম মানে প্রতি লিটারের দাম ছিল 1 টাকা। আমি কেনা দামে বিক্রি করছি, তাহলে 12 লিটারকে আমি বিক্রি করবো 12 টাকাতে। লাভ কত হলো? না, এই যে 2 লিটার মেশালাম, এই 2 লিটারের টাকাটাই আমার 2 টাকা লাভ হয়ে গেল। অর্থাৎ কেনা দামে বিক্রি করলে যে পরিমাণ জল মেশানো হবে, এখানে ট্রিক এটাই যে যদি আমি কেনা দামে বিক্রি করি, কেনা দাম সমান যদি আমাদের বিক্রির দাম, অর্থাৎ সিপি সমান যদি এসপি হয়, সিপি হচ্ছে কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস, সেই ক্ষেত্রে কি হবে? না, যেটা মেশানো হবে সেটাই লাভ, যেটা মেশানো সমান সেটাই লাভ, সেটাই লাভ। অর্থাৎ আমাকে বলেছে যে 5% লাভ করতে গেলে 5% জল মেশাতে হবে, সিম্পল। 5% লাভ করতে গেলে আমি 5% জল মেশাবো। 5% জল মেশানোর কি অর্থ? 5% জল মেশানোর অর্থ, যদি 100 লিটার দুধ থাকতো, আমি জল মেশাবো 5 লিটার। এদের অনুপাত কত হবে? 20:1। 5 দিয়ে কাটলে 20:1 হবে সঠিক উত্তর। যে কটা অপশন রয়েছে তার মধ্যে একটাও নেই। ওরা 1:20টাই সঠিক উত্তর বলে ধরে নেবে যে এটা জল, এটা দুধ। যদিও দুধেতে জল মেশানো হচ্ছে 20:1 বা 20:1 হবে সঠিক উত্তর। 1:20 সঠিক উত্তর নয়। কেন নয়? তার কারণ বলছে ইন হোয়াট রেশিও হি শুড মিক্স ওয়াটার টু গেন 5%। এই সেন্সে ওরা একটাকে প্রথমে রেখেছে যে ওয়াটার কত পার্সেন্ট মেশাতে হবে, সেই জন্য ওরা অপশনেতে 1:20 দিয়েছে। যদিও হওয়া উচিত দুধের সাথে জল মেশাচ্ছি, অর্থাৎ দুধের পরিমাণটা প্রথমে রাখলে অঙ্কটাকে ঠিক ভাষা অনুযায়ী ঠিক বলা হতো। ইন হোয়াট হি শুড মিক্স ওয়াটার, ইন হোয়াট রেশিও মিক্স ওয়াটার 20:1টা আমার মতে যে সঠিক উত্তর, যে 20%, সরি 20:1 মিনস 100 লিটার দুধ হলে 5 লিটার জল মেশাতে হবে। যদি অপশনে নেই, অপশনে না থাকলে 1:20টাই আমাদেরকে মারতে হবে। যদিও দুটো অপশন একসাথে থাকলে আমার ব্যক্তিগত মতামত 20:1টাই সঠিক উত্তর হওয়া উচিত 1:20 বদল। দুধের সাথে জলটা মেশানো হচ্ছে, যদি না স্পেসিফিক্যালি কোশ্চেনের মধ্যে কিছু বলে দেওয়া থাকে। যদি বলে দেওয়া থাকে তাহলে এই জাতীয় বিতর্ক আসবেই না। অর্থাৎ এখান থেকে একটা জিনিসই মনে রাখার, এই ধরনের অঙ্ক কেনা দামে বিক্রি করলে যত পার্সেন্ট লাভ তত পার্সেন্ট আমি মেশাবো, আর কিচ্ছু না। সরাসরি শুধু এইটুকু করবো, যে পার্সেন্ট লাভ সেই পার্সেন্ট আমি মেশাবো। চলে যাচ্ছি পরের অঙ্ক। কি আছে, এটা একটা যোগ বিয়োগের অঙ্ক, এটা আমরা আগে অনেকেই করেছি। এই ধরনের অঙ্ক থাকলে আমরা লেখালেখি করি না, যখন অফলাইনে পরীক্ষা হয় সরাসরি এটাকে করি।
আমি এখানে দেখাচ্ছি কোশ্চেনটা থাকলে কিভাবে আমরা লিখে নেব, কোশ্চেনে দিয়ে উত্তরটা করব, আমরা তো আলাদা করে লিখবো না। 1 + 1/2 প্লাস এরকম আমাদের দেওয়া আছে, এটা সমান বলা আছে 2। পরীক্ষার খাতায় কিভাবে করা উচিত, 3 2 6 আর 1 7, এইখানটা লিখে নিলাম 7, এই 3টা নিচে, সেটা চলে যাবে উপরে, অর্থাৎ এটা হয়ে কেটে গেল। এরপরে কত আসবে, 7 1 7, 7 আর 3 10, এই 7টা চলে যাবে উপরে, এটা কেটে গেল। পরেরটা কি চলে এলো, x + 7 এর 10 = 2, ইমপ্লাই করছে x = 2 - 7 এর 10, অর্থাৎ 10 2 20 থেকে 7 বাদ দিলে 13, 13/10, এটা হয়ে যাবে x এর মান। পরীক্ষার খাতায় যখন থাকবে আমরা সরাসরি কোশ্চেনের জায়গাতেই উত্তরটা করব, আলাদা করে আর এই লেখালেখিটা করব না। যেখানে কোশ্চেনটা এরকম দেওয়া থাকবে 3 2 6 1 7, ছোট করে এখানটাতে লিখে নেবো আমরা 7, উপরে চলে যাবে 3, 7 1 7 আর 3 10, এখানে আমরা লিখে নিলাম 10, উপরে চলে যাবে 7। এইভাবে আমরা এখানেতে করব, কারণ পরীক্ষার খাতায় এর থেকে বেশি সময় আমরা পাবো না। চলে যাবো পরের অঙ্কে। আজ সোমবার হলে 64 দিন পরে কি বার হবে, কিছুই নয়, 64কে আমরা 7 দিয়ে ভাগ করে নেবো। কতগুলো এক্সট্রা থাকছে, 64কে 7 দিয়ে ভাগ করে দিলে 7 9 63, অর্থাৎ 1 থাকবে রিমাইন্ডার। এই রিমাইন্ডারটা আমাকে খুঁজে বের করতে হবে। রিমাইন্ডার থাকার অর্থ যেদিন দেওয়া আছে সোমবার, একদিন পরের দিন হয়ে যাবে, একদিন যোগ হয়ে যাবে, অর্থাৎ মঙ্গলবার হয়ে যাবে উত্তর। কি করলাম, যতগুলো দিন দেওয়া রয়েছে তাকে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে 7 9 63, 1 আমার ভাগশেষ। এই রিমাইন্ডারটা আমার দরকার, এই রিমাইন্ডার বা ভাগশেষ, রিমাইন্ডার বা ভাগশেষটা আমার দরকার। ভাগশেষটা 1 আছে, 1 থাকার অর্থ যে ডেটটা আমার দেওয়া রয়েছে তার থেকে একদিন পরে ধরবো, সোমবার দেওয়া আছে, অর্থাৎ উত্তর হয়ে যাবে মঙ্গলবার। চলে যাবো পরের অঙ্কে। সোজা একটা অঙ্ক, সোম থেকে বুধবারের গড় উষ্ণতা 37, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 34, যে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারে 4/5 হয়, বৃহস্পতিবার কত হবে। দি মিন টেম্পারেচার অফ মন্ডে টু ওয়েডনেসডে, অর্থাৎ সোম মঙ্গল বুধ 3 দিনের বলা আছে। যেটা বলা আছে আমরা লিখে নিচ্ছি, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, 3 দিনের গড় উষ্ণতা বলা আছে 37, 3 দিনে যদি মোট উষ্ণতা বের করি কত হবে, এর সাথে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 111। আবার বলা আছে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, এদের বলা আছে 34 ডিগ্রি, তাহলে এদের যদি মোট বের করি এটা হয়ে যাবে টোটাল। আমরা উপর নিচে কি করবো, সিম্পল এটাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি আসবে, এই টুইসডে টুইসডে কেটে গেল, ওয়েডনেসডে ওয়েডনেসডে কেটে গেল, কি পড়ে রইল, মন্ডে মাইনাস থার্সডে সমান কত, 111 মাইনাস 102, অর্থাৎ 9। কোশ্চেনে আর একটা কন্ডিশন বলা আছে, যে বৃহস্পতিবারের উষ্ণতা, অর্থাৎ if the temperature on Thursday was 4/5 of Monday, অর্থাৎ এই যে থার্সডে, এটা হচ্ছে 4/5 অফ মন্ডে। আমি এখানে মন্ডেটা লিখে নিলাম, এটা সমান কত, 9। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করে নিই, এটা আসছে 4/5 মাইনাস, মন্ডেটাকে যদি আমি কমন নিয়ে নিই, ব্র্যাকেটে আসবে 1 মাইনাস 4/5 সমান 9। এখান থেকে আমরা লিখে নিতে পারি 1 মাইনাস 4/5 অর্থাৎ 1/5, এই 5টাকে যদি আমরা এদিকে গুণ করে দিই, 9 5 45। কিন্তু আমার জানতে চেয়েছে কোশ্চেনে বৃহস্পতিবার, অর্থাৎ থার্সডে, থার্সডেটা কত হবে, 4/5, মন্ডে 4/5, 36 হয়ে যাবে থার্সডের টেম্পারেচার। কি করলাম, দুটোকে সিম্পল বিয়োগ করে আমরা মন্ডে বের করে নিয়েছি, অথবা সরাসরি আমরা এই মন্ডের জায়গাতে থার্সডে বসিয়ে দিতে পারতাম। তাহলে কি লিখতাম, 5/4, 5/4 থার্সডে মাইনাস থার্সডে ইকুয়াল টু 9, 5-এর 4 থেকে 1 বাদ দিলে এটা চলে আসবে 1-এর 4 থার্সডে সমান 9, অর্থাৎ থার্সডে হয়ে যাবে 9 × 4 সমান 36। এটা মন্ডে দিয়েও করা যাবে, থার্সডে দিয়েও করা যাবে, যার যেরকম পছন্দ। আশা করছি বোঝা যাবে, এর মধ্যে জটিলতা কিছু নেই, শুধু ক্যালকুলেশন। মন্ডে ইকুয়াল টু থার্সডে বা থার্সডে ইকুয়াল টু মন্ডে, এই ইকুয়াল টু করতে গিয়ে 4/5 এবং 5-এর 4 ফ্যাক্টরটাকে গুণ করলেই উত্তরটা চলে আসবে, কারণ এই কন্ডিশনটা কোশ্চেনে বলা আছে যে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারে 4, অর্থাৎ বৃহস্পতিবার ইকুয়াল টু 4/5 ইন্টু সোমবার।
এই ইনফরমেশনটা বসালেই চলে আসছে উত্তর। চলে যাবো আমরা পরের অঙ্কে। 69, অর্থাৎ এটা সিম্পল একটা গুণের জিনিস বলা আছে। 2/3 ইন্টু করে নিলাম আমরা একেবারে, কারণ এখানে ভাগের অন্য কিছু এক্সট্রা নেই। 5 একে 5 আর 2 7-এর 5, 75%। একে আমরা 75/100 লিখতে পারি, অথবা একেবারে আমরা যদি কারো পার্সেন্টেজের কনসেপ্ট থাকে, এটা আমরা সরাসরি লিখে দিতে পারি 3/4, কারণ 75% সমান হয় 3/4 অফ 540। সরাসরি আমরা এটা লিখে দিতে পারি। এইখানে কাটাকুটি করলে কি আসবে, এই 3টা কেটে যাবে, 2 দিয়ে এটা কাটলে আসবে 2, 5 2 10, অর্থাৎ এটার সাথেই শূন্যটা কেটে যাবে। আমাদের কি পড়ে থাকবে, 7 ইন্টু 54, 7 4 28, 2 7 5 35 আর 2 37, 378 চলে আসবে আমার উত্তর, অর্থাৎ অপশন এ। ইজি অঙ্ক। চলে যাচ্ছি পরেরটাতে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে বড়? এই বড়টা করার জন্য আমরা চিরাচরিত পদ্ধতিটা করব। কি পদ্ধতি? পাশাপাশি লিখে নেবো আগে যেগুলো দেওয়া রয়েছে। 7-এর 9, 11-র 14, 3-এর 4, 10-এর 13। সব থেকে বড়টা বের করতে দিয়েছি, কি করব? আমরা অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে পারি, তো ইজিয়েস্ট পদ্ধতি একটা আমরা দেখাচ্ছি। কিরকম? এই কোনাকুনি গুণ করবো, যে কোনো দুটোকে নিয়ে। 9 11 99, 14 ইন্টু 7 7 14 98। এই যার উপরটা বড় সেটা হলো বড়, অর্থাৎ 7-এর 9 আর 11-র 14-র মধ্যে এইটা বড়। আমাকে বড়টা বের করতে দিয়েছে, সেই জন্য বড়টা নিয়েই আমরা চলছি। এরপরে আসবে 11 14, 3-এর 4। কি করব? 4 11 44, 3 14 42। কে বড়? 44, অর্থাৎ এখান থেকেও পেয়ে গেলাম আমরা 11 14 বড়। আর কি পড়ে আছে? 10-এর 13 আর 11 14। 14 10-এ কত? 140, আমরা মাথাতে লিখে নেবো। 13 11 কত? 143। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি যার মাথাতে লেখাটা বড় আসবে, কোনাকুনি গুণ করে, গুণটা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে হবে। 13 11 করবো, 143 লেখাটা লিখবো উপরে। 14 10-এ 140 লেখাটা লিখবো এর উপরে। কে বড় পেলাম? 143। কার উপরে লেখা আছে? 11/14, অর্থাৎ 11/14 হয়ে যাবে বড়। এরকম ভাবে আরেকটা লিখে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। হয়তো এখানে লেখা আছে 2-এর 5, 7-এর 9। এদের মধ্যে কে বড়? এই গুণটা কোনাকুনি করবো। 9 2-এ 18, 5 7-এ 35। অর্থাৎ লেখাটা কার মাথায় যেটা বড়? 7-এর 9, অর্থাৎ 7-এর 9 হয়ে যাবে বড়। সেইভাবেই এই কোশ্চেনটার উত্তর করা হয়েছে। চলে যাবো আমরা পরের অঙ্কে। 71, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ 48 কিমি হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? অর্থাৎ নিজের সাঁকোর দৈর্ঘ্য, সাঁকো অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সাঁকো অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। অর্থাৎ 48 কিমি/আওয়ার, একে যদি আমরা মিটার পার সেকেন্ড করে নিয়ে আসবে 5-এর 18, কতক্ষণ সময় নিয়েছে? 9 সেকেন্ড। এটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। 9 2-এ 18, 24, অর্থাৎ 5 24-এ 120 মিটার। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। প্রথমে কি করলাম? 48 কিমি/আওয়ারটাকে 5-এর 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করে নিলাম। মিটার পার সেকেন্ডের অর্থ ওটা হয়ে গেল ওর বেগ। সেই মিটার পার সেকেন্ডে কত সেকেন্ড লেগেছে? 9 সেকেন্ড। 9 সেকেন্ড গুণ করে দিলাম। 1 সেকেন্ডে যা বেরিয়েছিল, 9 সেকেন্ডে 9 দিয়ে গুণ করলে উত্তর চলে এলো আমার আলটিমেট 120 মিটার। সেটাই হলো আমার ট্রেনের দৈর্ঘ্য। চলে যাবো পরের অঙ্কে। ইফ দ্য স্পিড অফ এ সুইমার ইন দ্য স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে বেগ 9 কিলোমিটার/আওয়ার, ফাইন্ড দ্য ডাউন স্ট্রিম স্পিড, অর্থাৎ অনুকূলে বেগ, when the river is flowing with the speed of 6 কিলোমিটার। এখানে শুধুমাত্র ডেফিনেশন থেকে অঙ্ক দিয়েছি। অনুকূলে বেগ বা ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে বেগের অর্থ নৌকার বেগ বলতে পারি, বা এখানে আমাদের যেহেতু সুইমার বলা আছে, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ওন স্পিড। ওন স্পিড, এই ওন স্পিডের মধ্যে হতে পারে বোট যদি চলে, বোটের নিজের স্পিড, বা যে সুইমার আছে তার নিজের স্পিড, প্লাস কি হবে? স্পিড অফ দ্য রিভার। দুটো যোগ হয়ে যাবে।
কি হবে? সিম্পল যোগ। আমাকে বলে দিয়েছে ওন স্পিড কত, 9 কিমি, আর স্পিড অফ দ্য রিভার কত, 6, অর্থাৎ 15 কিমি পার আওয়ার। এটা 15 কিমি অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 15 কিমি অনুকূলে বেগের অর্থ নদীর বেগ প্লাস সাঁতারু বা নৌকার নিজের বেগ। দুটো নিজের বেগ যোগ হবে, নৌকার বেগ প্লাস সাঁতারুর বেগ। যদি প্রতিকূলে বের করতে দিত তাহলে কি করতাম? 9 মাইনাস 6, অর্থাৎ 3 কিমি পার আওয়ার হতো প্রতিকূলে বেগ। এটা 6 মাইনাস 9 কখনোই হবে না। নৌকার বেগ বা নিজস্ব বেগ সবসময় বেশি হবে, না হলে যাত্রাটাই সম্ভব হবে না। প্রতিকূলের বেগেতেও নদীর বেগের থেকে সাঁতারুর বা নৌকার বেগ সবসময় বেশি হবে, তবেই যাত্রাটা সম্ভব, নাহলে যাত্রা সম্ভব হবে না। 72 পর 73। 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে। আচ্ছা, তাহলে ট্রেনটির গতিবেগ কত? হাঁটার গতিবেগ বলে দেওয়া রয়েছে। একটা জিনিস এখান থেকে আমরা শুরুতে দেখে নেবো, সেটা হচ্ছে বিপরীত দিকে হাঁটলে কি হয়? রিলেটিভ স্পিড, অর্থাৎ আপেক্ষিক বেগ, দুজনের আপেক্ষিক বেগ কি হয়ে যায়? অ্যাড অ্যাড হয়ে যায়। অর্থাৎ ট্রেন, এই এক ব্যক্তি, ইনি যাচ্ছেন এইদিকে, ট্রেন আসছে এইদিকে, দুটো বিপরীত দিকে। এটা আমি ট্রেন ধরে নিলাম। অর্থাৎ দুজন যদি বিপরীত দিকে যায়, এদের স্পিড কি হবে? অ্যাড হবে, যোগ হবে। আমাকে ট্রেনের গতিবেগ জানতে চেয়েছি, আমি ধরে নিলাম এক্স কিমি পার আওয়ার। এখানে বলা আছে 20 কিমি পার আওয়ার। এই দুই বেগেতে 36 সেকেন্ড সময় নিয়ে একটা ব্যক্তিকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সেই দৈর্ঘ্য 400 মিটার বলা আছে। প্রথমে কি করলাম? এই রিলেটিভ স্পিড এইটা দেখে নিলাম। ট্রেনের যদি এক্স হয়, এর কত হবে? 20 বলা আছে। একে আমরা কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করে নিলাম 5-18 দিয়ে গুণ করে। এইটা সমান কত? এটা মিটার পার সেকেন্ড হয়ে গেছে। কারণ এটা থেকে বলা আছে যে 400 মিটার দীর্ঘ, 400 মিটার দীর্ঘ সময় লাগছে কত? 36 সেকেন্ড। তাহলে স্পিড কত হবে? 400/36 মিটার পার সেকেন্ড। এটা কাটাকুটি করলে আসছে আমার 100/9 মিটার পার সেকেন্ড। এইটা সমানই তো আমি লিখতে পারি 100/9। মানে এই 100/9টা কোথা থেকে পেলাম? না, কোন স্পিডে ক্রস করেছে। 400 মিটার দীর্ঘের জন্য 36 সেকেন্ড, অর্থাৎ স্পিড কত? 100/9 মিটার পার সেকেন্ড। সেটাই ওদের রিলেটিভ স্পিড। অর্থাৎ এক্স প্লাস 20 ইন্টু 5-18 সমান 100/9। এখান থেকে আমরা লিখতে পারি x/20 সমান 100/9 ইন্টু 18/5। 9 2 18, 5 20, 100। এক্স সমান, আবার এটাকে আমরা লিখে নিতে পারি এক্স বাই, না, এই অংশটাতে ছিল এক্স প্লাস 20, এক্স প্লাস 20। তাহলে এটাকে আমরা লিখে দেবো 20 40, অর্থাৎ এটা চলে এলো 20। 40 থেকে 20 যদি আমরা এদিকে বাদ দিয়ে দিই, এটা হয়ে গেল 20। এক্স প্লাস 20 সমান 100/9, এক্স এর মান এখান থেকে পেয়ে গেলাম আমরা 20, অর্থাৎ ট্রেনটির গতিবেগ হবে 20 কিমি পার ঘন্টা। চলে যাবো আমরা পরবর্তী 74 নম্বর। একটি ট্রেন দণ্ডায়মানে একটি ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেনটির দ্বারা অতিক্রমিত দূরত্ব 90। এটা ডেফিনেশন থেকে অঙ্ক দেওয়া রয়েছে যে ট্রেন যখন কোনো খুঁটি, কোনো ব্যক্তি, কোনো ল্যাম্প পোস্ট এদেরকে অতিক্রম করে, এর অর্থ ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে কি বলেছে? ট্রেন কভার্স 90 মিটার ইন পাসিং স্ট্যান্ডিং এ ম্যান। একটা ম্যানকে যদি পাস করে তাহলে 90 মিটার ক্রস করছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য ক্রস করছে। নিজের দৈর্ঘ্য কত? 90 মিটার। এই অঙ্কটা করার মতো কিছু নেই, ডেফিনেশন থেকে অঙ্ক। কোনো একটা ল্যাম্প পোস্ট বা খুঁটি, কোনো একটা ম্যান, কোনো একজন, একটা সরু যার
হাইট আছে, এরকম কোনো একটা গাছ, এদেরকে যদি ট্রেন অতিক্রম করে ধরে নেওয়া হয় ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। অঙ্কের কাজে এটাই ধরে নেওয়া হয়। সেই জন্য 90 মিটার অতিক্রম করার অর্থ ট্রেনটি নিজের দৈর্ঘ্য 90 মিটার অতিক্রম করেছে। চলে যাব আমরা পরের অঙ্ক 75। বলছে x covers 1 কিমি in 8 minute 40 second while y cover the same distance in 10 minutes. By what distance does x defeat y? এই জিনিসটা কি একটুখানি বোঝাই অঙ্কটাকে। x y দুজন দৌড়াচ্ছে, x 1 কিমি দূরত্ব যায়, ধরে নিলাম এইটা 1 কিমি, x এর সময় লাগে 8 মিনিট 40 সেকেন্ড, y এই ডিস্টেন্সটাই কভার করতে লাগে 10 মিনিট। আমাদের জানতে চেয়েছে যে হোয়াট ডিস্টেন্স ডাজ এক্স ডিফিট ওয়াই। এটার অর্থ যে এক্স যখন কভার করে যাচ্ছে 1 কিমি, কত সময় লাগছে? 8 মিনিট 40 সেকেন্ড। আমাদের বের করতে হবে যে ওয়াই ওই সময় কতটা ডিস্টেন্স কভার করছে। এখানে অঙ্কটাকে কিভাবে করছি আমি, না এক্স এর জন্য প্রথমে করছি কিরকম, না এক্স কতক্ষণ গেছে 8 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ 8 ইন্টু 60 প্লাস 40 সেকেন্ড, 8 ছয় 48 আর 40 অর্থাৎ 520 সেকেন্ড। এক্স 520 সেকেন্ডে গেছে 1 কিলোমিটার, তাহলে ওয়াই 520 সেকেন্ডে কত গেছে আমরা বের করব। ওয়াই এর ক্ষেত্রে কি, ওয়াই 600 সেকেন্ড, 10 মিনিট অর্থাৎ 600 সেকেন্ডে যায় 1000 মিটার, 1 সেকেন্ডে কত যাবে 1000 বাই 600, আর 520 সেকেন্ডে যাবে ইন্টু 520। কাটাকুটি যদি আমরা করি কিছুটা, যতটা করা যাবে, 3 5 অর্থাৎ 2600 বাই 3, ওয়াই এতটা ডিস্টেন্স কভার করতে পারে। অর্থাৎ এই 8 মিনিট 40 সেকেন্ড যদি দুজনেই দৌড়ায় এক্স এবং ওয়াই, তাহলে এক্স চলে যাচ্ছে 1 কিমি, এখানে এক্স পৌঁছে যাচ্ছে, কিন্তু ওয়াই কত যাচ্ছে 2600 বাই 3 কিলোমিটার। কতটা ডিস্টেন্স কম যাচ্ছে ওয়াই, কোথা থেকে পাবো, না টোটাল 1000 থেকে এইটা আমরা বাদ দিয়ে দেবো। কতটা হচ্ছে 3 ইন্টু 1 মানে 3000 থেকে যদি 2600 বাদ দিই 400 বাই 3, এতটা ডিস্টেন্স কম যাবে। অর্থাৎ এক্স ওয়াই কে 400 বাই 3 কিমি, সরি মিটার, মিটার ডিস্টেন্সে হারাবে। 400 বাই 3 অর্থাৎ 133.13 মিটার। এই ডিস্টেন্সে এক্স ওয়াই কে হারাবে। এক্স ওয়াই কে হারানোর অর্থ না এক্স যে সময় 1 কিলোমিটার কভার করে, ওয়াই ওই সময় কতটা ডিস্টেন্স কম যায় এক্স এর থেকে। ওয়াই কে 10 মিনিট দিলে ওয়াই পুরো রাস্তাটা কভার করবে, কিন্তু সেটা নয়, এক্স যখন কভার করছে 8 মিনিট 40 সেকেন্ডে, সেই সময় ওয়াই যাচ্ছে এতটা, একটু কম, যেহেতু ওয়াই সময়টা বেশি লাগে ওই সময় কম লাগছে, কম পরিমাণ দূরত্ব গেছে। কতটা 2600 বাই 3, 877-এর কাছাকাছি। কতটা কম গেছে 1000 মিটার টোটাল, অর্থাৎ 1 কিলোমিটার, সেখান থেকে 2600 বাই 3 বাদ দিলে চলে আসছে আমার 400 বাই কত আসছে 400 বাই 3, এটা কম গেছে। এই কমটা এই ডিস্টেন্সটাতে এক্স ওয়াই কে পরাজিত করছে বা হারাচ্ছে। এটার মান কত 133.13, অর্থাৎ অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। সবাইকে ধন্যবাদ। এই 25টা অঙ্ক 51 থেকে আমরা অঙ্কটা শুরু করেছিলাম। আজকে আমাদের প্রথম 25টা অঙ্ক করা হলো। পরবর্তী যে ক্লাস হবে 25টা অঙ্ক করা হলো। সবাইকে বলবো যে 25টা অঙ্ক গুরুত্ব সহকারে দেখতে এবং এটাকে যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাতে। পরবর্তীকালে এই 76 থেকে 100 নম্বর অঙ্ক এটাকেও আপলোড করা হবে খুব যতটা শীঘ্র সম্ভব। সবাইকে বলবো এটাকে লাইক শেয়ার করতে, যাতে করে আমাদের ভিউ বেশি আসে এবং আমরা উৎসাহিত হই এটাকে আরো বেশি পরিমাণ আপলোড করার জন্য। সামনেই ফুডের পরীক্ষা আছে, ক্লার্কশিপেরও পরীক্ষা আছে, সবাইকে অনুরোধ করবো সঠিকভাবে পড়াশোনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসছে।